শুভ সন্ধ্যা। এবিপি আনন্দের যুক্তিতক্কের সব দর্শকদের আজকের সভার মোশন দুদফায় ভোট, সেই হিংসার শঙ্কা, ভবানীপুরে মহারণ, বেজে গেল ডঙ্কা, রাজপথে নেমে আসে অশান্তি বেলাগাম, বিজেপির বাস আর মন্ত্রীর বাড়িতে মহাজঙ্গল রাজ নাকি ব্রিগেডের গুন্ডাদের চড়ছে বঙ্গে ভোট হিংসার গাড়িতে। মানে মূলত এই সন্ত্রাস কেন্দ্রিক আজকে একটা আলোচনা হওয়ার কথা। তা আমি এই প্রথমেই আজকে এই স্টুডিওতে এই সন্ত্রাসকে নামিয়ে আনার জন্য প্রথমেই সুমন দেব এবং এবিপি আনন্দকে আমি ধিক্কার জানাই। প্রথমেই আপনারা প্যানেলে সন্ত্রাস করলেন, তৃণমূলের দুজন, বিজেপির আড়াই না তিন, আমি ঠিক বুঝতে পারছি না। প্রথমে সংখ্যায় সন্ত্রাস হলো, কারণ অফিসিয়াল বিজেপির দুই, তারা মঞ্চে উঠেছেন, মোদিজির সাথে করমর্দন করেছেন, হাতজোড় করেছেন। আরেকজন উঠতে না পারা, আরেকজন মানে বিজেপি হাফ না বিজেপি ফুল আমি জানি না। তো তৃতীয় জন মানে অর্থাৎ ওই অর্ধেক যিনি রয়েছেন, তিনি ওই জন্যই অর্ধেক অর্ধেক ডাক দিয়েছেন, হয় তৃণমূল নইলে নয় ইত্যাদি ইত্যাদি। ওনার বক্তব্যের মধ্যেও সেই সংশয় রয়েছে। কিন্তু আমি ওনার বক্তব্যের মধ্যে কয়েকটা অবাক পয়েন্ট খুঁজে পেলাম। প্রথমত উনি নাকি ইনকাম গ্রুপ দেখে ট্রিটমেন্ট করেন। সেটা কিরকম ট্রিটমেন্ট, সেটা মেডিকেল সায়েন্সে কোথায় আছে আমি জানি না। মানে ধরুন বেশি ইনকাম হলে উনি অ্যান্টিবায়োটিক দেবেন, আর কম ইনকাম হলে উনি অ্যান্টিবায়োটিক দেবেন না, শুধু প্যারাসিটামল দিয়ে ছেড়ে দেবেন, এরকম কোনো মেডিকেল সায়েন্স আছে কিনা আমি জানি না। ডাক্তারবাবু নিশ্চয়ই পরে আমাদের আলোকিত করবেন। তো উনি বলতে গিয়ে বলছেন যে পুলিশের রিক্রুটমেন্ট নেই, সিভিক ভলেন্টিয়ার। ডাক্তারবাবু অগ্নিবীর কারে কয়? সিভিক আর্মি নামিয়ে দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী, 4 বছরের মিলিটারি সার্ভিস। দেশের সেনাবাহিনী যারা দেশের সীমান্ত রক্ষা করবে তারা সিভিক। আপনি তো মোদিজি সবাই ছিলেন, একবার জিজ্ঞাসা করবেন তো পরে যদি যশস্বী প্রধানমন্ত্রীর সাথে দেখা হয় যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি কি একটু বলতে পারেন, আপনি তো আমাদের কথা দিয়েছিলেন, স্বপ্ন দেখিয়েছিলেন বছরে 2 কোটি বেকারের চাকরি 2014 থেকে 2026, 12 বছর হয়ে গিয়েছে, 24 কোটি বেকারের কজন চাকরি পেয়েছে, আর উল্টে কতজনের চাকরি চলে গিয়েছে? যশস্বী প্রধানমন্ত্রীকে পারলে একটু জিজ্ঞাসা করে নেবেন। উনি বলছেন যে শিক্ষার ইত্যাদি প্রভৃতি, যেগুলো রোজই আমরা শুনে থাকি, প্রচুর মামলা হয়েছে, সব্যসাচীরাও মামলা করেছে, 32,000-এর চাকরি অনেকে খেতে চেয়েছিল, পারেননি। আবার অনেক মামলায় নিশ্চিতভাবে যদি কোথাও কোনো ত্রুটি থেকে থাকে সমালোচনা তো হবেই, কিন্তু সেই জায়গাকে রিকভার করে যখন সরকার স্বচ্ছতার সাথে এসএসসিতে নতুন নিয়োগ করছে সেটাও বলুন না। শিক্ষায়, আচ্ছা আপনি তো যশস্বী প্রধানমন্ত্রীর মঞ্চে গিয়েছিলেন, তো যশস্বী প্রধানমন্ত্রীকে একবার জিজ্ঞাসা, আপনি যখন আগে মানে আপনার পূর্বাশ্রম, সন্ন্যাসীদের যেরকম পূর্বাশ্রম থাকে পরবর্তী সময় সেই নাম নেন না, আপনার পূর্বাশ্রম মানে বামাশ্রম, এখন বর্তমানে ফুটকি লাগিয়ে রামাশ্রম কিনা আমি জানি না, দর্শক বলবেন। পূর্বাশ্রমে থাকাকালীন আপনারা বলতেন জাতীয় আয়ের 6% অন্তত শিক্ষা খাতে ব্যয় করতে হবে, বরাদ্দ করতে হবে। আপনারাই বলতেন, আপনিও বহুবার অনেক সময় আলোচনায় বলেছেন যে শিক্ষায় একটা নির্দিষ্ট সংখ্যায় দেশের আয়ের, জাতীয় আয় বরাদ্দ করা উচিত এবং সেটা 6% হওয়া উচিত। আপনার জ্ঞাতার্থে জানাই, আপনি যে যশস্বী প্রধানমন্ত্রীর ব্রিগেডে গিয়েছিলেন, সেই যশস্বী মহামানব 56 ইঞ্চি, উনি জাতীয় আয়ের 1.8% শিক্ষা খাতে বরাদ্দ করেন। আর আপনি যে রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে এত সমালোচনা, এত গালমন্দ করলেন না, গত বাজেট, এই কদিন আগে যে বাজেট পেশ হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের, তার 13% রাজ্যের মোট আয়ের শিক্ষা খাতে বরাদ্দ রয়েছে, এই এত অভিযোগের পরেও। তাই শিক্ষা নিয়ে যখন বলছেন বা কর্মসংস্থান নিয়ে বলছেন, আমার মনে হয় একটু মানে কোথায় দাঁড়িয়ে আছি, কাঁচের ঘরে দাঁড়িয়ে অন্যের দিকে ঢিল ছোড়াটা খুব বিবেচনাজনক কাজ হয় না। এবার আসি আমি সন্ত্রাসের ক্লাসিফিকেশনে। সন্ত্রাস কি ও কয় প্রকার? দেখুন, সুনীতি কুমার চট্টরাজ সন্ত্রাস কি এবং কয় প্রকার লিখিয়া যান নাই। আমি তাই এখানে আমার ক্ষুদ্র জ্ঞান বুদ্ধি মতে যে রকমের সন্ত্রাস আমি আপাতত চোখে দেখিতে পাইতেছি, আমি সেই কয় রকমের সন্ত্রাস সম্পর্কেই কিছু মন্তব্য আপনাদের সামনে রাখছি। একটা হচ্ছে ভিজিবল সন্ত্রাস, মানে ধরুন বোমা, গুলি, ইট নির্বাচনের সময় যা হয় আদি অনন্তকাল ধরে বাংলার রাজনীতিতে চলছে, কংগ্রেস আমলে চলেছে। যেই এমার্জেন্সিকে একটা সময় সব্যসাচীর দল সিপিআইএম তারা বলেছে প্রহসন, যারা এখনো পাড়ায় পাড়ায় গেলে শহীদ বেদিতে দেখা যাবে যে আদিম হিংস্র মানবিকতার আমি যদি কেউ হই, স্বজন হারানো শ্মশানে খুনি কংগ্রেসি গুন্ডা তোদের চিতায় আমি তুলবই। আবার কংগ্রেস উল্টো বলেছে
1970-এর 17ই মার্চ বর্ধমানের সাইবারির সন্ত্রাস। কংগ্রেস বলেছে 67 সময় অতিবাম সন্ত্রাস। এই সন্ত্রাসের চেহারা আমরা খোদ কলকাতা মহানগরীর বুকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দেখেছি। তার উপাচার্যকে রিটায়ারমেন্টের দিন তাকে খুন হতে হয়েছে। বহু রকমের সন্ত্রাস দেখেছি। তো এই বোমাগুলি নির্বাচনের আগে সন্ত্রাস। পঞ্চায়েত নির্বাচন সুমন, এখনো যদি তোমার মনে থাকে 2008-এর পঞ্চায়েত নির্বাচন, ডোমকলে একদিনে বোধহয় 13 জন মানুষের মৃত্যু হয়েছিল। সেবার মোট 65 জন মানুষের মৃত্যু হয়েছিল। এবং সেইবারই যদি আমার স্মৃতি বিভ্রম না করে থাকে, বামফ্রন্টের শরিক মন্ত্রী ছিলেন সুভাষ নস্কর। সুভাষ নস্করের ভাইপোর স্ত্রী, সম্ভবত নামটা গৌরী নস্কর, বোমার আঘাতে খুন হন এবং বোমা মারে সিপিআইএম আশ্রিত দুষ্কৃতীরা। অভিযোগ ওঠে কান্তি গাঙ্গুলির দলবলের বিরুদ্ধে। পরের দিন যখন এবিপি আনন্দ, তদানীন্তন স্টার আনন্দ, সুভাষ নস্করের বাড়িতে গেলেন, তখন সিপিএম এর একটা অদ্ভুত গুণ ছিল। তখন তো এত মিডিয়া বা সোশ্যাল মিডিয়া বলে কিছু ছিল না, এত মিডিয়ার শক্তি বৃদ্ধিও ছিল না। মিডিয়া মূলত শহর কেন্দ্রিক ছিল। পরের দিন যখন সেই খবর সম্প্রচারে যান, একেবারে বামফ্রন্টের ক্যাবিনেট মিটিং হচ্ছে, সুভাষ নস্কর আর কান্তি গাঙ্গুলি বসে দুজনে তরমুজ খাচ্ছেন। তো সন্ত্রাসকে কি করে মোড়কে ঠেকে রাখা যায় সেদিনকে আমরা দেখেছিলাম। আবার ধরুন সন্ত্রাসকে কি করে লেজিটিমাইজ করা যায় সেটাও দেখলাম। রাষ্ট্রীয় মদতে সন্ত্রাস, যখন শীতলকুচিতে গত বছর 2021 সালে ভোটের দিন নির্বিচারে সংখ্যালঘু মানুষের ওপর গুলি চালানো হচ্ছে, সংখ্যালঘু মানুষের মৃত্যু হচ্ছে, আর তথাগত বাবুদের নেতা, যদিও তথাগত বাবু জুনিয়রই হবেন সম্ভবত, দিলীপ ঘোষ আগে কিছুদিন আগে আপদ ছিলেন বা বিপদ ছিলেন, বর্তমানে আবার স্বপদে এসছেন। সেটা কেন এসছেন, দীঘার জগন্নাথ দেবের কৃপা কিনা আমি জানি না, তবে নিশ্চয়ই দিলীপ বাবু জগন্নাথ দেবকে ধন্যবাদ জানানো উচিত, বা ঘুরে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানানো উচিত যে উনি স্বপদে ফিরতে পেরেছেন। তিনি বললেন যে গুলি যেন বুক লক্ষ্য করে যায়, পা লক্ষ্য করে না যায়। সিআরপিএফ সেন্ট্রাল বাহিনীকে বলবো। ঘটনাচক্রে যে ব্যক্তি দেবাশিস ধর সেই সময় ওইখানকার এসপি ছিলেন, তাকে দেখলাম ওই সন্ত্রাসের মূল কুশলী হওয়ার জন্য কিনা জানি না, পরবর্তীকালে 2024-এর লোকসভা নির্বাচনে বিজেপি আবার বীরভূম লোকসভা কেন্দ্র থেকে প্রার্থীও করতে চেয়েছে। তো এটা হচ্ছে একটা ভিজিবল সন্ত্রাস। তারপর ভাষা সন্ত্রাস নিয়ে এখানেও আলোচনা হয়েছে। দিলীপ বাবুর কথা তো বললামই। কদিন আগেও ভাষা সন্ত্রাস দিলীপ বাবু শুনেছি। এর আগের বার বলেছিলেন মমতা ব্যানার্জিকে বারমুডা পড়তে। এবার দিলীপ বাবু আরো এক ধাপ এগিয়ে বললেন যে শশী পাজার বাড়িতে সবে বোমা পড়েছে, ইট পড়েছে, কালীঘাট তৈরি থাকুক, মমতা ব্যানার্জিকেও ফেস করতে হবে। শুভেন্দু অধিকারী এলওপি, রাজ্যের একজন মন্ত্রী ছেড়ে দিন, আদিবাসী মহিলা একজন, বীরবা হাসদা, তার সম্পর্কে, বা দেবনাথ হাসদা আরেকজন বিধায়ক, তাদের সম্পর্কে বলছি ওদের আমি জুতার তলে রাখি। তো এটা ভাষা সন্ত্রাস কিনা জানি না। তবে ভাষা সন্ত্রাসের ঐতিহ্য আমার বন্ধু সব্যসাচী সিপিএম এর তো কিছু কম নয়। মেধা আর মমতা গেলে মহিলা কমরেডরা ওদের শরীরের বিশেষ অঙ্গ দেখাবে। ভাষা সন্ত্রাস আমরা অনিল বোসের মুখে শুনেছি, মমতার কপালে তো লাল জোটেনি। ভাষা সন্ত্রাস আমরা শুনেছি বড়বাবু ছোটবাবু ইত্যাদি মার্কা বক্তব্যে। ভাষা সন্ত্রাস সাম্প্রতিককালে নতুন বিজেপিতে যাওয়া এক তৃণমূল থেকে পরিত্যক্ত নেত্রী, তার মুখ থেকে শুনছি কুৎসিততম ভাষা সন্ত্রাস। এবং তার বিরুদ্ধে একজন মহিলার ডিগনিটি নিয়ে যখন এই ধরনের নোংরামি হয়, তখন তার বিরুদ্ধে একটা ন্যূনতম বার্তাটুকু দেওয়া যায় না যে এই ধরনের আক্রমণ রাজনৈতিক আক্রমণ হতে পারে না। এবার আসি সাংবিধানিক সন্ত্রাস। লোকে অবাক হয়ে যাবেন, সংবিধান তো সন্ত্রাসকে এন্ডোর্স করে না, তাহলে সাংবিধানিক সন্ত্রাস কি করে হতে পারে? সাংবিধানিক সন্ত্রাসটার আবার কতগুলো ক্লাসিফিকেশন আমার মনে হচ্ছে। ধরুন আজকে একটা গণতান্ত্রিক সন্ত্রাস। তার আগে গণতান্ত্রিক সন্ত্রাস কিরকম, আজকে গোটা দেশ কিছু গণতান্ত্রিক সন্ত্রাসের সাক্ষী থেকেছে। ধরুন একটা দল, আপনারা ভোট দিয়ে কিছু মানুষকে নির্বাচিত করেছেন, সেই মানুষ ভোট দিয়ে কিছু মানুষকে নির্বাচিত করবেন, এবং দলের হুইপ আছে যে আপনি যেহেতু দলের প্রতীকে নির্বাচিত হয়েছেন আপনি একেই নির্বাচিত করবেন। যেরকম জহরবাবু এক সময় আমাদের দল থেকে রাজ্যসভায় সাংসদ হয়েছিলেন, যদিও জহরবাবু এখন যতই ডিজোন করার চেষ্টা করুন, কিন্তু জহরবাবু তো সেদিনকে তৃণমূলের সদস্য হতে হয়েছিল, নইলে তো তৃণমূলের টিকিটে উনি সাংসদ হতে পারতেন না, সেদিনকে হতে হয়েছিল। আপনি আজকে না থাকতে পারেন, আপনি তৃণমূলের মেম্বার না হয়ে তৃণমূলের সাংসদ হতে পারেন না। এটা পার্টির যে কোনো দলেরই। আপনি যদি বিজেপির পক্ষতে আপনি একমাত্র রাষ্ট্রপতি নমিনেটেড সাংসদ হলে আপনি কোনো দল তখন করছেন না, সেটা হতে পারে। তেমনি আজকের দিনে দাঁড়িয়ে গণতান্ত্রিক একটা সন্ত্রাস ঠিক আজকে অনুষ্ঠিত হলো। ঘটনাটা আমাদের প্রতিবেশী রাজ্য উড়িষ্যায়।
কিরকম গণতান্ত্রিক সন্ত্রাস? সেখানে কংগ্রেসের নির্বাচিত বিধায়কদের কার্যত কিনে নিয়ে গিয়ে সেখানে বিজেডি, বিজু জনতা দল এবং কংগ্রেসের যে রাজ্যসভা প্রার্থী ছিল তাকে ভোট না দিয়ে বিজেপির ক্যান্ডিডেটকে রাজ্যসভায় জিতিয়ে দেওয়া হয়েছে। তো গণতন্ত্র এটাও একটা অস্ত্র, গণতান্ত্রিক সন্ত্রাস। আর অমিত শাহ তো গর্ব করে বলে যেখানে ভোটে আমরা সরকার করি সেখানে আমরা সরকার তৈরি করি, রাজ্যপাল আমাদের ডাকে, আর যেখানে আমরা তৈরি করি না সেখানে অমিত শাহ থলে নিয়ে সরকার গঠন করে। এটা বিজেপির নেতারা গর্ব করে বলে। কিন্তু এবার আসলো এ রাজ্যে নতুন অভূতপূর্ব সন্ত্রাস, সেটা হচ্ছে সাংবিধানিক সন্ত্রাস। সাংবিধানিক পদে থাকা ব্যক্তি, সর্বোচ্চ সাংবিধানিক জায়গায় আসীন ব্যক্তি মিস্টার ভ্যানিশ কুমার, তিনি তার প্রভুদের অঙ্গুলি হেলনে সেই সন্ত্রাস নামিয়ে আনলেন বাঙালির উপরে। প্রভু বলে দিয়েছে প্রথমে 1,25,00,000, 1,20,00,000, তাই প্রভুভক্ত ভৃত্যের মতো, আজ্ঞাবহ ভৃত্যের মতো 58 লাখ প্রথমে বাদ। বলা হলো 1,20,00,000 রোহিঙ্গা। রাহুল দা, পাড়ায় রোহিঙ্গা পাওয়া গেল রিজেন্ট এস্টেটে? তথাগত লেক মার্কেটে কটা রোহিঙ্গা পাওয়া গেল? আমি এখনো পাইনি দেখতে, নির্বাচন কমিশনও পাইনি। আপনার সময় বলবেন, অবশ্যই বলবেন, অবশ্যই বলবেন, শুনবো তো। আপনি বক্তব্যে না, আপনি আপনি আপনার এরপরে আপনি বলতে উঠবেন তো, বলে দেবেন। তালিকাটা শুধু বলতে হবে না, তালিকাটা দিতে হবে। এখনো নির্বাচন চাই। দেখুন, এরা হচ্ছে সুপার ইলেকশন কমিশন। যে তালিকা নির্বাচন কমিশন দিতে পারেনি সেই তালিকা তথাগত রায় আর রাহুল সিনহা দেবে। যে তালিকা নির্বাচন কমিশন দিতে পারেনি সেই তালিকা তথাগত রায় আর রাহুল সিনহা দেবে। যে তালিকা নির্বাচন কমিশন দিতে পারে না সে তালিকা তথাগত রায় আর রাহুল সিনহা দেবেন। বলতে দিন, আপনারই তো দলের সমিতি। আমরা প্রথম দিন থেকে বলেছিলাম যে এই আজ্ঞাবহ ভৃত্যের হুকুম তামিল করতে হবে। তাই 58 লাখ প্রথমে বাদ, তারপরে 5 লক্ষ বাদ, এবং তাতেও যখন কুলোলো না এবং দেখা গেল রোহিঙ্গা পাওয়া যাচ্ছে না, এবার লজিক্যাল ডিসক্রিপেন্সি, 1,36,00,000কে নোটিশ করাও, 7 লক্ষকে ঝুলন্ত অবস্থায় রেখে দাও। এবং কেন বলছি এটা সাংবিধানিক সন্ত্রাস? কারণ যারা আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছেন তাদের নাম প্রার্থী হিসেবে দল ঘোষণা হয়েছে, কিন্তু তারা নমিনেশন ফাইল করতে পারবেন কিনা সেটা এখনো জানা নেই, কারণ নির্বাচন কমিশন তাদের ভাগ্য নিয়ন্ত্রণ হয়ে বসে রয়েছে। আউশগ্রামের বিজেপি প্রার্থী, তিনি আন্ডার অ্যাডজুডিকেশন, তিনি আজকে নমিনেশন জমা দিতে পারবেন কিনা নির্ভর করছে নির্বাচন কমিশনের উপরে। আবার একইভাবে ডক্টর শশী পাজা, তার নামও আন্ডার অ্যাডজুডিকেশনের তালিকায়। তাহলে আগামী দিন এরকম হবে না তো যে আউশগ্রামের প্রার্থীর ক্ষেত্রে আন্ডার অ্যাডজুডিকেশনটা ক্লিয়ার করে দেওয়া হবে আর ডক্টর শশী পাজার ক্ষেত্রে আটকে রাখা হবে? এই প্রশ্ন তো উড়িয়ে দেওয়া যায় না, কারণ নির্বাচন কমিশনের যে ভূমিকা আমরা দেখছি, 4 ঘন্টা অতিবাহিত হয়নি নির্বাচন ঘোষণার, এমসিসি জারি হওয়ার। এমনকি কোনো রাজনৈতিক দল অফিসিয়ালি কমপ্লেন করেনি, তার আগেই মুখ্য সচিব বদল, স্বরাষ্ট্র সচিব বদল। এবং সাংবিধানিক প্রথা অনুযায়ী, যুক্তরাষ্ট্রীয় কাঠামো অনুযায়ী কনসার্ন রাজ্য সরকারের সাথে আলোচনা সাপেক্ষে সেই সিদ্ধান্ত না, রাজ্য 3টে নাম পাঠাবে, তার মধ্যে থেকে একটা নাম বেছে নেওয়াটাই সাংবিধানিক রীতি। কিসের রীতি? চুলোয় গেছে, বিজেপিকে জিততে হবে। যে রাজ্যপাল এতদিন ছিল নয়নের মণি, যে রাজ্যপালের হাত এতদিন ছিল ভালো, হঠাৎ করে কোন জাদু বলে কালো হয়ে গেল? হঠাৎ করে আর এন রবি কেন উদয়? তাহলে কি সাংবিধানিক সন্ত্রাস করিয়ে যেন তেন কোকারেরও ওই মধ্যবর্তী ঝুলন্ত অবস্থায় রাখা, যাতে মহারাষ্ট্রের মতো কেনা বেচার সময় পাওয়া যায়, তার জন্যই কি তড়িঘড়ি কাউকে রাজভবন বা লোকভবনে উড়িয়ে আনা? এই প্রশ্ন তো বাংলার মানুষ উড়িয়ে দিচ্ছে না। আমি শুধু তথাগত বাবু হঠাৎ করে আগেরবার রেগে উঠলেন, আমি তথাগতদার পাণ্ডিত্যকে শ্রদ্ধা করি, পণ্ডিত মানুষ, বিশিষ্টজন, আমি তথাগতদার বক্তব্য অত্যন্ত ভালোবাসি, মন দিয়ে শুনি। আমার না তথাগত রায়ের বক্তব্যটা এখনো কানে ভাসে। নরেন্দ্র মোদী বলে গিয়েছিলেন 2 মই দিদি গই, 2021 সাল, 2 मई दीदी तो रह गई पर मोदी जी जो तब वापस चली गई 1.5 साल बंगाल में फिर लौट के ना आई। 100 দিনের টাকা, আবাসের টাকা আটকে রেখেছিলেন, কিন্তু মোদিজি আসেননি। তথাগত বাবু সেদিনকে প্রাক্তন রাজ্যপাল এবং প্রাক্তন বিজেপির নেতা হিসেবে তার স্টেটমেন্টটা এখন আমাদের কানে ভাসে। তৃণমূলের বিপুল জয়, আপকি বার 200 পার পগার পার বিজেপি হয়ে যাওয়ার পরে তৃণমূল যখন 214টা আসন পেল, তারপরে তথাগত বাবু কিন্তু সন্ত্রাসের কথা বলেননি, বলেছেন বিজেপির পরাজয় হয়েছিল
কামিনী কাঞ্চনের জন্য। আজকে কি তথাগত বাবু কামিনী কাঞ্চনটা এক্সপ্লেন করবেন, না আজকে বলবেন সন্ত্রাসের গল্প? সেদিনকে কিন্তু তথাগত বাবুও সন্ত্রাসের কথাটা বলেননি। আজকে যদি তথাগত রায় সেটা ক্লিয়ার করে দেন, নাকি আগামী দিনের জন্য, দেখুন আমার দুটো হাত, একটা হাতে ফোন রয়েছে, একটা হাতে খাতা রয়েছে, তথাগত বাবুর যদি তিনটে হাত থেকে থাকে আমার কিছু করণীয় নেই, সেই তৃতীয় হাত অর্থাৎ অজুহাতের ভরসাই কি এবারও নির্বাচনের পরেই বিজেপিকে থাকতে হবে? কারণ বাংলার মানুষ একটা জিনিস পরিষ্কার করে দিয়েছে, যারা বাঙালির উপর অত্যাচার করেছে, যারা বাঙালিকে বাংলা ভাষায় কথা বললে টার্গেট করে বাংলাদেশি বলেছে, বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে, মেরেছে, খুন করেছে, এসআইআর এর হয়রানির লাইনে দাঁড় করিয়েছে, ভোটের লাইনে বাঙালি তাদের জবাব দেবে। সেই সন্ত্রাসের জবাব সুদে আসলে আগামী উসুল করবে বাঙালি ৪ঠা মে। তার জন্য না হয় আবারও আমরা প্রস্তুত থাকলাম। শুভ সন্ধ্যা, নমস্কার।